আমাদের আজকের গল্পটা একটু অন্যরকম। আজকে শোনাবো পাহাড়, নদী, জঙ্গল আর ফলসের গল্প। চলো আজ তোমাদেরকে নিয়ে যাব এমন একটা জায়গায় যেটা একেবারে অচেনা, অজানা, নির্জন একটা জায়গা, যেখানে মাত্র দুদিনের একটা ছুটিতে অথবা একটা ছোট্ট উইকেন্ড কাটিয়ে আসা যায় একেবারে নিশ্চিন্তে। তবে এই জায়গার যে এফেক্ট আমাদের ওপর হয়েছে, তাতে যদি দুদিনের ছুটি এক্সটেন্ড করতে হয় তার গ্যারেন্টি কিন্তু আমার কাছে নেই। ইটস ইউর ওন রিস্ক। দার্জিলিং থেকে মাত্র 1 ঘন্টারও কম দূরত্বে এরকম অসাধারণ একটা পাহাড়ি গ্রাম আছে, সেটা আমার জানা ছিল না। কি নেই এই গ্রামে! অপূর্ব একটা ল্যান্ডস্কেপ, গোটা হোমস্টেটাই মনে হয় যেন একটা ভিউ পয়েন্ট। আছে অসাধারণ পাহাড়ি এক খরস্রোতা নদী, আছে দুর্দান্ত কিছু ফলস। আমরা পঞ্চপাণ্ডব আজ ঠিক করেছি আমাদের জীবনের সবথেকে লং একটা ট্রেক আমরা করব। অবশ্যই এখানকার হোমস্টে ওনার রাজীব দা, এখানকার লোকাল একজন মানুষ, তার গাইডেন্সে চলতে চলতে তোমাদেরকে শোনাবো এই পাহাড়, জঙ্গল আর খরস্রোতা নদীর গল্প। নমস্কার, আমি সৌভিক, আর আজ আবার নতুন একটা গল্পে তোমাদেরকে জানাই ওয়েলকাম টু ক্রিয়েটিং আওয়ার স্টোরি। তাহলে চলো আজকের গল্পটা শুরু করি একদম গোড়া থেকে। আমাদের প্ল্যান হয়েছিল সান্দাকফু যাওয়ার, আর এই সান্দাকফু যাওয়ার পথে আমরা চেয়েছিলাম কোনো একটা পাহাড়ি গ্রামে 1 বা 2 দিন কাটাতে। কারণ এবার আমরা আছি 5 জন বন্ধু। সোনারপুর থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। আজকে আমাদের ট্রেন দার্জিলিং মেল, কারণ আজ আমাদের ট্রেন বাঙালির প্রিয় দার্জিলিং মেল। আমরা দার্জিলিং মেলে চেপে রওনা দিলাম আমাদের গন্তব্য এনজেপির উদ্দেশ্যে। সবার বাড়ি থেকে আনা খাবারে, মায়ের হাতের সুস্বাদু রান্নায় আজ আমাদের একদম পিকনিক মুড। প্রচুর আড্ডা, গল্প, মজা আর দুপাশের অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এনজেপিতে। আমাদের বন্ধুরা প্রথমবার যাচ্ছে এই ট্যুরে, তাই আজকে আমরা ঠিক করেছি মিরিক হয়ে অসাধারণ এই জার্নি এনজয় করতে করতে আমরা পৌঁছাবো মানেভঞ্জনে। এই মিরিকের যে জার্নি, অর্থাৎ কলকাতা থেকে সান্দাকফু জার্নি, আমি অলরেডি চ্যানেলে আপলোড করে রেখেছি। তোমরা যদি এখনও সেই ভিডিওটা না দেখে থাকো, ডেফিনেটলি দেখে নাও। মিরিকের এই রাস্তা অসাধারণ, দুর্দান্ত একটা জার্নি ছিল। সেই ভিডিওটা ডিটেলে আমার চ্যানেলে আপলোড করা আছে, কলকাতা থেকে সান্দাকফু। এই গ্রামে আছে একেবারে হাতে গোনা কয়েকটা হোমস্টে, কারণ এই গ্রাম এখনও সেভাবে জনপ্রিয় হয়ে ওঠেনি। আমি আছি এখন রঙ্গিত মাজুয়াতে, কুইন্সল্যান্ড হোমস্টেতে। আর এই ট্যুরটা আমি করছি ইজি ফিশুর সঙ্গে। ইজি ফিশু একটা খুব ব্র্যান্ডেড কোম্পানি, যারা ট্যুর অপারেটর। আর এখানে আছে আমার বন্ধু অয়ন। স্পেশালি অয়নের সাজেশনে এখানে আসা। অয়ন নিজেও ভীষণ একজন ভ্রমণপ্রিয় মানুষ, আমার এই ছোট ভাইয়ের মতো আমার বন্ধু। ও প্রচুর অফবিট জায়গা খুঁজে খুঁজে বের করে, যার জন্য এরকম একটা লোকেশনে, এরকম একটা জায়গাতে, এরকম একটা হোমস্টেতে থাকার সুযোগ আমরা পাচ্ছি। আমরা 5 জন এসেছি এবং চুটিয়ে মজা করছি। এদিকে দেখতেই পাচ্ছ পাহাড়ের উপরে মেঘ, রোদ, কুয়াশার খেলা। আর এই দিকটা আছে জঙ্গল, যে জঙ্গল ট্রেলে আজকে আমরা যাব মহাবীর ফলস দেখতে। এই হোমস্টের এখানটা একটা ভিউ পয়েন্ট টাইপ বানানো হয়েছে। দেখো কি সুন্দর একটা জায়গা। আর একটা চেয়ার দেয়া আছে, তুমি চাইলে আরো 2-4টে চেয়ার নিয়ে এখানে এসে বসতে পারো। সকাল হোক, সন্ধ্যা হোক, অর্থাৎ একটা সানরাইজ বা একটা সানসেট এখানে বসে দেখা যায়। 2 কাপ চা আর তোমার প্রিয়জন বা প্রিয় বন্ধু, জমে যাবে। কারণ এখান থেকে যে অসাধারণ একটা ভিউ, যেহেতু এই হোমস্টেটা এমন একটা জায়গায় যেখানে পুরো চারদিকে পাহাড়, এদিক থেকে দেখছি পাহাড়, অজস্র পাহাড়ের শ্রেণী, অসাধারণ একটা লোকেশন। আমার জাস্ট কিছু বলার নেই, আমি মুগ্ধ হয়ে দেখছি। এই দিকটা অসাধারণ লাগছে। দেখো, যদি ফগি না হতো, ক্লিয়ার ডে হতো, কি অসাধারণ একটা ভিউ পেতাম এখানে। জানলা খুললেই সামনে টোটালি পাহাড়। এই জানলাগুলো দেখতেই পাচ্ছ পরপর পরপর সাজানো, এবং ওই রুমটার সঙ্গে ব্যালকনি আছে যেখানে আমার বন্ধুরা আছে। আমার মনে হচ্ছে আমি জাস্ট তাকিয়ে থাকি মুগ্ধ হয়ে। আমি এখানকার ভিউ দেখে জাস্ট ছিটকে গেছি, আমার জাস্ট কিছু বলার নেই। মানেভঞ্জন থেকে মাত্র 3 কিলোমিটারের ডিস্টেন্স এই রঙ্গিত মাজুয়া গ্রাম। একেবারে অন্য একটা জায়গা, একেবারে নতুন একটা জায়গা, আর ছবির মতো সাজানো একটা গ্রাম।
আমরা ছিলাম রাজীবদার হোমস্টে কুইন্সল্যান্ডে। মর্নিং টু অল অফ ইউ। আমি চলে এসেছি রঙ্গিত মাজুয়া গ্রাম। এই গ্রামে আসার রাস্তাটা অসাধারণ, আর তার থেকে অসাধারণ এই হোমস্টের লোকেশন। আমি এখন আছি কুইন্সল্যান্ড হোমস্টে। সত্যি রানীর মতো একটা জায়গা, যেখানে তুমি একটা দিন নিজেকে রাজা বা রানীর মতো ফিল করবে। এই প্রকৃতির রাজ্যে তুমিই রাজা অথবা রানী। এই হলো হোমস্টে। অসাধারণ ছোট্ট মিষ্টি একটা হোমস্টে। দেখতেই পাচ্ছ কি কালারফুল, কি সুন্দর একটা জায়গা। আর এখানে আছে সর্বসাকুল্যে আপাতত 5খানা রুম। দেখাবো সেই রুমগুলো। তার আগে শুধু একটাই কথা বলতে চাই, একটা পাহাড়ি গ্রামের সকাল যে এত সুন্দর হতে পারে, আমাদের জীবনের একটা সকাল যে এত সুন্দর হতে পারে, সেটা এখানে না আসলে আমি জানতেই পারতাম না। সত্যি অসাধারণ একটা জায়গা, একদম ট্রুলিয়া হিডেন জেম। এই যে ভিউটা, এর সত্যি কোনো তুলনা হয় না। নিচে একটা নদী আছে, আমরা ব্রেকফাস্ট করে সেটার জন্য বেরোবো। এখানে আছে ফলস, জঙ্গল, একটা ট্রেল আছে, এখনই রিভিল করছি না। অসম্ভব এক্সাইটিং একটা জার্নি হতে চলেছে। প্রায় 4 ঘন্টা একটা ট্রেক আজকে আমরা করব, অবভিয়াসলি এখানকার ওনারের সাথে। দেখাবো পুরোটাই। তার আগে বলি যে ব্রেকফাস্টে খুব সুন্দর একটা অপশন, এখানে আলুর পরাঠা, যেটা শুধু খাওয়া যায়, খুবই ভালো টেস্ট হয়েছে। আর তার সাথে আছে স্পাইসি একটা আলুর তরকারি। আর আমার সামনে এখন বয়েলড এগ, যেটা কিন্তু কলকাতায় বসে আমরা সবাই হয়তো চাই, দেশি ডিম, যেটা দেশি মুরগির ডিম, সেটা দেওয়া হয়েছে। সত্যি কথা বলতে আমার সারাক্ষণ মনে হচ্ছে জাস্ট ওই দিকটা দাঁড়িয়ে তাকিয়ে থাকি। সন্ধ্যা হলেই এই পাহাড়ের ঢালে যে বাড়িগুলো দেখছো, পরপর পরপর যখন আলো জ্বলে ওঠে, মনে হয় হাজার জোনাকি জ্বলে উঠেছে। কুইন্সল্যান্ড হোমস্টে থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম রাজীবদার সাথে, অর্থাৎ রাজীব ভাইয়ের সাথে আমাদের আজকের গন্তব্য মহাবীর ফলসের দিকে। দুর্দান্ত একটা লোকেশন। আমি যতটা গল্প শুনেছি রাজীব ভাইয়ের কাছে, অসাধারণ একটা জায়গা। তোমরা নদীর পাড়ে একদিন পিকনিক করতে পারো। এই যে ওয়াকটাতে যাচ্ছি আমরা, অর্থাৎ জঙ্গল ট্রেল বা ট্রেকিং যাই তোমরা বলো, এই যাত্রাপথ ভীষণ ভীষণ অ্যাডভেঞ্চারাস। আর আমরা পুরো জার্নিটাকে এনজয় করতে করতে যাব। এই জার্নিতে আমাদেরকে 6 থেকে 7টা পাহাড় ক্রস করতে হবে। ভাবা যায় আমরা সমতলের মানুষ, পাহাড়ে 10 পা চলতে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। সেখানে আমাদেরকে রাজীবদা যেটা বললো, 6 থেকে 7খানা পাহাড় ক্রস করে আমাদেরকে পৌঁছাতে হবে আমাদের গন্তব্য, অর্থাৎ মহাবীর ফলসের সামনে। দেখাবো সেই ফলস কেমন দেখতে, শেয়ার করব তোমাদেরকে এই গোটা জার্নির এক্সপিরিয়েন্স। শুধু চোখ রাখো স্ক্রিনে। মহাবীর ফলস, দোবান ফলস, এই দুটো জায়গাতে পৌঁছাতে গেলে আমাদেরকে ক্রস করতে হবে একটা খরস্রোতা নদী। একবার নয়, এই নদীকে ক্রস করতে হবে অনেকবার। যাব কাঠের সাঁকোপি দিয়ে। জীবনের মাঝপথে যেরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হবো, হ্যাঁ কষ্ট হচ্ছে, কিন্তু ভালো লাগছে অসম্ভব। একদমই তাই। গ্রামের শান্ত নির্জন রাস্তা ধরে আমরা হেঁটে চলেছি। আমরা এই পঞ্চপাণ্ডব। আর মহাপ্রস্থানের পথের মতো এখানেও সঙ্গী হয়েছে সারমেয়রা। আর রাস্তার যা অবস্থা, তাতে এটা আমাদের অগস্ত্য যাত্রা হলেও অবাক হব না। তবে এটা স্বীকার করতেই হয়, প্রথমবার এত লম্বা একটা ট্রেকে আমরা যাচ্ছি। তাই আমরা সকলে খুব এক্সাইটেড। আমরা আমাদের ফুল এনার্জি আজ দেব, কারণ জানি আমাদেরকে আজ ক্রস করতে হবে 7টা পাহাড় আর বেশ কয়েকবার এখানকার নদীটাকে। তাই জার্নিটা কেক ওয়াক্ত হবে না। তবে আমরা হই হই করতে করতে, গান গাইতে গাইতে এগিয়ে চলেছি। তাই পথশ্রম কিছুটা হলেও কম মনে হচ্ছে। আসলে বন্ধুরা থাকলে সমস্ত দুরূহ কাজই খুব সহজ হয়ে যায়। আলোতে আধারে প্রেমেরই ছায়াতে মন যাকে চায়। আর একটা ব্যাপার, প্রত্যেক বাঁকেই হাজির হচ্ছে অদ্ভুত সুন্দর সব দৃশ্য। চোখের সামনে চলে আসছে অসাধারণ সব ল্যান্ডস্কেপ, আর প্রত্যেক বাঁকের সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে সেই ল্যান্ডস্কেপ। সত্যি মনে হচ্ছে যেন ছোটবেলার সেই ক্যালাইডোস্কোপে চোখ রেখেছি। সত্যি চোখ আর মনের আরাম কাকে বলে। ये हमारा खेती बाड़ी करने का जगह ये जो दिख रहा है पूरा, और उधर पे हमारा देवी स्थान है।
लेकिन देवी वहाँ पे स्थान। मंदिर नहीं बनाया है। हाँ। जैसे हमारे पिताजी पूर्वज मानते थे देवी को, वैसा ही रखा है। अच्छा, new कोई changes construction नहीं आया। किया है। और जो ये नीचे वाला पत्थर में आपको रॉक सॉल्ट मिलेगा, रॉक सॉल्ट बाद में आके आप लोग देख सकते हैं। हैं। ओके, और आपका जो ट्रेडिशनल घर कौन ये सा भी कौन एक सा है? होमस्टे बन रहा है और ये हमारा लेप्चा ट्रेडिशनल हाउस। पुराना जमाने में ऐसे घर पे लेप्चा लोग रहता था। ওকে, আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার প্রতিটা জায়গাতে আছে খেতিবাড়ি। তো দেখতেই পাচ্ছ, এইদিকে দেখো রসুন, পেঁয়াজ, নানান রকম শাকসবজি এখানে চাষ হচ্ছে, কারণ আমরা এখানে যা খাই পুরোটাই কিন্তু অর্গানিক। এই যে দেখো, আমরা কাল রাতে খেয়েছি রাই শাক, আগেও তোমাদেরকে দেখিয়েছি। এই হলো রাই শাক, এটা হচ্ছে রাই শাক, ঠিক আছে, যেটা আমরা আগের দিন খেলাম। হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছি, এটা কি গাছ বলো তো নবনীতা, বলতে পারবে এটা কি গাছ? না। এটা ইয়ে মানে মটরশুঁটি, যেটা আমরা খাই। ও আচ্ছা। প্রচুর রাই শাক। আর এটা কি গাছ নিশ্চয়ই জানো? সরষা। একদম। जो बनता है गोबर सार जो बोलते हैं ना, जी जी, ये गोबर को सड़ा के रखा है तो ऐसा बनता है। একদম। আমরা এখন চলেছি রাজীবদার গ্রামে, যেখানে কেটেছে রাজীবদার ছোটবেলা। ये साइड मेरा पिताजी का गांव है। ओके। और जहाँ कल आपका गाड़ी छोड़ा, हाँ, हाँ। वो मेरा माताजी का गांव है। आपका बचपन यहीं पे गुजरा? हाँ जी, मेरा पिताजी का भाई দ্যাটস का- গ্রেট, ওল্ড মেমোরি। এবং আমার খুব ভালো লাগছে এই কথাগুলো শুনে, যে দাদার ছোটবেলা কেটেছে ঠিক এই জায়গাতে, এবং আরো কয়েকটা জেনারেশন এখানে বড় হবে, বড় হচ্ছে। বাই। कैसे खाते हैं? अच्छा। तुम्हारा नाम क्या है? আমাদের দুপাশে এখন যে গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো হলো ফুলঝাড়ু গাছ। অর্থাৎ আমরা যে ফুলঝাড়ু ইউজ করি আমাদের বাড়িতে, সেই গাছগুলোই এই দুপাশে দেখা যাচ্ছে। ওদের লোকাল ভাষায় একে বলা হয় কুচ্চ। এখানে রাস্তা মানে মানুষের পায়ে হাঁটা রাস্তা, কারণ এই গ্রামের মানুষেরা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আনা নেওয়ার জন্য শুধুমাত্র এই রাস্তা ব্যবহার করে। পথ সত্যি দুর্গম, তবে চারিদিকে যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি তাতে এই পথের সৌন্দর্য বেড়েছে আরো বহুগুণ। রাস্তাটা সত্যি ভয়ঙ্কর, তবে সত্যি মজা আছে এরকম রাস্তায়। কি গুলোকে প্রচুর এরকম রাস্তা না হলে মনে হয় না পাহাড়ে এসেছি। পাহাড়ে এসছে, খুবই অ্যাডভেঞ্চারাস একটা জার্নি। এখানকার বাঁশ গাছগুলো দেখেছো গুলোকে? এটা কিন্তু ওদের ওদের ওখানকার বাঁশ গাছ, হ্যাঁ, সরু সরু পাতা হয় আর ছোট ছোট। আরেকটা জিনিস তুমি দেখতে পাবে, এখানে হচ্ছে ফুলঝাড়ু গাছ। হ্যাঁ, আচ্ছা, এই ফুলঝাড়ুতে আমরা ঘরঝাড় দিই, ঘরঝাঁটা দেয়। সেই ফুলঝাড়ু গাছ গাইস আমার পাশ দিয়ে ব্ল্যাক প্যান্থার চলে গেল, আমাকে পছন্দ হয়নি বলে খাইনি। প্রবলেমটা হচ্ছে খুব নুপুরটা এমন পায়ে বেরিয়ে যাচ্ছে আমার তো খুবই শরীর এটা কি বলতো? চেরি ব্লসম पीच ना, चेरी होता है अलग सा ना, ये पीच फॉल है। अच्छा 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 अच्छा, सेम टू सेम दिखता है ना, ऐसे ही दिखता है जी। আমরা চলেছি জঙ্গল ট্রেলের পথ ধরে, একেবারে পায়ে হাঁটা রাস্তা। এই রাস্তা ধরে ওরা নিজেদের প্রয়োজনীয় জিনিস, কাঠ, এই সব কাটতে যায়। এখন যেমন সামনে গাছ কাটা চলছে, একেবারে আননোন একটা রাস্তা, যেটা এখানকার লোকাল মানুষ ছাড়া কারোর পক্ষেই জানা সম্ভব নয়। পুরোপুরি পায়ে হাঁটা পথ। আমার সামনে রাজীব ভাইয়া, আমাদের গাইড। এরা গাইডেরই কাজ করছে, চারো গাইডই। এই নিস্তরঙ্গ শান্ত জীবন যাপন আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে। এই আলো আধারি পথ, এই গাছের ফাঁক দিয়ে সূর্যের উঁকি মারা, এই জঙ্গলের পথ ধরে হাঁটা, অদ্ভুত।
চলতে চলতে এবার জেনে নেব সান্দাকফু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমেই বলি আমরা কেন চুজ করলাম এই রঙ্গিত মাজুয়া। প্রথমত এটাকে বলা হয় অফবিট দার্জিলিং। আমরা যেমন সান্দাকফু যাওয়ার পথে 2 দিন এখানে কাটাচ্ছি, তোমরা চাইলে যে কোনো একটা উইকেন্ড এখানে কাটাতেই পারো। মানেভঞ্জন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অসাধারণ এই পাহাড়ি গ্রাম, যেটা সত্যি যেন এক শান্তির ঠিকানা। ট্রুলি আ হিডেন জেম, কারণ এর সন্ধান এখনো খুব বেশি মানুষের কাছে পৌঁছায়। পাহাড়ি রাস্তায় প্রত্যেকটা বাঁকে নতুন নতুন সৌন্দর্য। আমরা রডোডেন্ড্রন, ম্যাগনোলিয়া নিয়ে ফ্যান্টাসি করি, সেটাকে খুঁজে বেড়াই। পাহাড়ি রাস্তায় তোমার পথের পাশে রডোডেন্ড্রন থাকবে, ম্যাগনোলিয়া থাকবে। একবার দেখাই, এই হলো রডোডেন্ড্রন গাছ, এই যে ফুলটা ফুটে আছে শাখার শিখরে রডোডেন্ড্রন গুচ্ছ। একদম। আর ওই পাশে যেটা সাদা ফুল ওটা হলো ম্যাগনোলিয়া। ওই যে ওটা 1 মাস আগে ফোটে, মানে ফেব্রুয়ারিটা ওর হচ্ছে ফ্লাওয়ারিং টাইম। এখন পুরো এটা কি নষ্ট হয়ে যাচ্ছে। পুরুলিয়াতে গিয়েও আমি এরকম একটা জায়গা খুঁজে পেয়েছিলাম যার নাম ডাবরি খাল, যেখানে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা এরকম ট্রেক করতে হয়। এইরকমই খারাপ রাস্তা, বাট আমি তো খুব মজা পেয়েছি, খুব এক্সাইটেডও ছিলাম সেটা নিয়ে। আশা করি এতদিনে সেই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে গেছে। যদি না গিয়ে থাকে তাহলে পুরুলিয়া সিরিজের ডেফিনেটলি দেখে নিও। অফবিট পুরুলিয়া, পাহাড়ি একটা গ্রাম, অফবিট একটা গ্রাম, যেটা এখনও ট্যুরিস্টদের কাছে ততটা জনপ্রিয় হয়ে ওঠেনি, তবে পুরোপুরি পোটেনশিয়ালিটি আছে অফবিট গ্রামের স্বর্গরাজ্য হিসেবে পরিচিতি পাওয়ার। রঙ্গিত মাজুয়া। এখানে জঙ্গল আরও ঘন, দেখো একবার। এখানে ছোট ছোট কিছু পাইন ফরেস্ট আছে, যেগুলো আর কিছু বছর পরেই মহিরুহে পরিণত হবে। इस पहाड़ में आपको एक बर्ड मिलेगा जिसका नाम है नाइटजार। नाइटजार। नाइटजार, लेकिन वो ज्यादातर यहाँ पे? इवनिंग टाइम में ही एक्टिव रहता है। यहाँ पे ये हाँ, पहाड़ में इस पहाड़ में एकदम ऊपर में क्या? बहुत नहीं, ये ऊपर है पहाड़, तो। पूरा पहाड़ के अंदर मतलब अच्छा, अच्छा। रहता है नाइटजार। रहता है। ये जगह ही उनका है। तो आज क्या अगर इवनिंग टाइम आएंगे तो दिखेगा? टाइम लगेगा। हाँ, और हम पेशेंस रखना पड़ेगा डेफिनेटली। वॉइस कॉल करके उसको बुला सकते हैं, जैसे जी। रिकॉर्डिंग वगैरह, ओके। लेकिन आपको देखना वो लॉक के ऊपर डिपेंड है। তাই এই গ্রাম ভীষণ নির্জন আর নিরিবিলি। এখানে এলে আমরা যেমন দেখতে পাবো পাহাড়, জঙ্গল, নদী আর অসাধারণ কিছু ফলস। আর একদিকে আছে পাহাড়ের কোলে স্বপ্নের মতো এক বাড়ি, অবশ্যই রাজীবদার হোমস্টে, কুইন্সল্যান্ড। দিদির হাতের সুস্বাদু খাবার অবশ্যই অন্যতম আকর্ষণ। বাড়িতে তৈরি অর্গানিক শাকসবজি আর ফ্রেশ অক্সিজেন এখানে তোমাকে 2 দিন কাটাতে বাধ্য করবে। তাই নিজের শরীর আর মনকে রিবুট করার জন্য এখানে আসা ছাড়া আর উপায় কি। সমস্ত স্ট্রেসকে পাহাড়ের কোলে ফেলে একেবারে নতুন মানুষ হিসেবে বাড়ি ফিরে যাবে তুমি, এটা শিওর। এবার আসছো, এবার আসছো। দেখতে থাকো পুরো জার্নিটা, সবে জার্নি শুরু হয়েছে। বুঝতেই পারছো এই রাস্তাটা কতটা এক্সাইটিং হতে চলেছে। আমার বন্ধুরা আর আমার ওপর এই রঙ্গিত মাজুয়ার যে কি এক অদ্ভুত এফেক্ট হয়েছে তা বলে বোঝাবার নয়। ওদের এক্সাইটমেন্ট দেখে আমি আরো অভিভূত। ওরা মিনিমাম 50 বার আমাকে বলেছে এমন সুন্দর একটা জায়গা পছন্দ করার জন্য ধন্যবাদ দিয়েছে। সাবধানে। यहाँ का लोकल्स, लड़का हो या लड़की, सभी कम से कम 40 to 60 केजी का वजन लेके अपने घर ইজি ফিসুর ফাউন্ডিং মেম্বার অয়ন আমার ভাই ও বন্ধু। সত্যি অয়ন না থাকলে এমন সুন্দর একটা জায়গার সন্ধান আমি হয়তো কিছুতেই পেতাম না। এই গোটা রাস্তাটাই ছিল খুব অ্যাডভেঞ্চারাস আর থ্রিলিং। প্রতি পদে পদে যে এক্সাইটমেন্টটা আমরা ফিল করেছি। কি লোকেশ, কেমন লাগছে? ও কি দারুণ লাগছে দেখতে। একটু বস, চলো 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 চলো, কেমন একটু বসতে হবে। ওপরে উঠে বসবে, এখানে নয়। না, পায়ে জুতোটা লাগছে মনে হয়। জীবনের মাঝপথে যেরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হবো, হ্যাঁ কষ্ট হচ্ছে কিন্তু ভালো লাগছে অসম্ভব। একদমই তাই। আর রাস্তাটার কোনো তুলনা নেই, মনে হয় না তো যাবো, লাস্ট অব্দি যাবো চূড়ায় আমরা। যাবো। হ্যাঁ, আসো। সবে 8 ঘন্টা হলো।
चलो एगिए चलो जवान हाउ इज द जोश हाय सर आज मौसम बढ़िया है क्या दादा ऐसा मौसम रहते तो सब कुछ करके मजा आता है कल जो फॉगी था बाप रे এই রাস্তা ধরে সোজা এই যে এই রাস্তা ধরে সোজা উঠে যাও ये कोई दूसरा गांव है क्या यहाँ का भी एक छोटा सा स्टोरी है, मैं आपको बता दूं, चलिए। ओके चलते चलते बोलते यहाँ पे हाँ। छोटे छोटे केव वगैरह हैं। हाँ रास्ते का मजा लीजिए सफर यूं ही खूबसूरत बन जाएगा আমি মুগ্ধ হয়েছি রাজীবদার ব্যবহারে, রাজীবদার এনার্জি দেখে। এই গোটা ট্রেকের রাস্তাটা যেভাবে আমাদেরকে গাইড করেছে রাজীবদা, সেটা কখনোই ভোলার নয়। যখন যার প্রবলেম হয়েছে আমাদের গ্রুপ মেম্বারদের হাত ধরে সেখানে তাকে হেল্প করেছে, কখনো আমাদের ব্যাগ উঠিয়ে নিয়েছে নির্দ্বিধায়। অসাধারণ একজন মানুষ, আর ততোধিক সুন্দর তার ব্যবহার। রাজীবদার মতো একজন গাইড না থাকলে, এরকম একজন লোকাল মানুষ না থাকলে কখনোই আমরা এত সুন্দর একটা ট্রেক এনজয় করতে পারতাম না। কারণ এই রাস্তা সত্যি যথেষ্ট দুর্গম, আমাদের মতো মানুষের পক্ষে এইরকম একটা ট্রেক যথেষ্ট রিস্কি এবং অ্যাডভেঞ্চারাস। তবে সেই রিস্ক অনেকটা কমে গেছে রাজীবদার গাইডেন্সে। কিছু কিছু জায়গাতে সত্যি প্রবলেম আছে। আরও একটা রিজন, সান্দাকফু যাওয়ার আগে একটা দিন অবশ্যই মানেভঞ্জন বা তার আশেপাশে কাটানো উচিত। এই একটা রিজনই রঙ্গিত মাজুয়াতে থাকা। কারণ এনজেপি থেকে একদিনে যদি মানেভঞ্জনে পৌঁছে গাড়ি বুক করে সান্দাকফু যেতে হয়, সেটা খুবই হেক্টিক হয়। अरे सबसे प्यारा घर है तो वो नहीं, है ना ये वाला ओ ये वाला ससुर जी का घर। ससुर, लेकिन अभी उधर उन लोगों ने घर बनाया है, अच्छा। वो गैदरिंग। এই দাদার শ্বশুর বাড়িটা দেখে নাও ও ওই যে यही वाला। कौन सा? लेकिन जाते वक्त अगर आप चाहे तो देख सकते हैं, क्योंकि जी। वहाँ पे पापा ने टी गार्डन बनाया है छोटा सा, टी गार्डन और मधु का चाष करते हैं। हाँ और जितना भी अब 2 महीना बाद यहीं का टी हम ज्यादातर गेस्ट को खाते गेस्ट को देते। মন নিয়ে কাছাকাছি তুমি আছো আমি আছি ঘুরে আসি আরো দূরে চলো যাই। প্রায় সারা রাত না ঘুমিয়ে একেবারে 3টে বা 4টের সময় তোমাকে নামতে হবে এনজিপিতে, এবং খুব ভোর ভোর যতটা তাড়াতাড়ি সম্ভব গাড়ি ধরে চট করে চলে আসতে হবে ডিরেক্টলি মানেভঞ্জন। এবং পিক সিজন বা যে কোনো হলিডে টাইমে মানেভঞ্জনের এই ট্যাক্সি স্ট্যান্ডে 3 থেকে 4 ঘন্টা তোমাকে লাইন দিতে হয়। কারণ এখানকার এই ট্যাক্সি ছাড়া বাইরের কোনো গাড়ি এখানে অ্যালাউড নয়। আমরা এখন আছি এই যে দোবান ফলস। এই দোবান ফলসের নামকরণ হয়েছে কারণ দুটো আলাদা আলাদা জলধারা এখানে এসে মিলিত হয়েছে, তাই এই ফলসের নাম দোবান ফলস। এটা কি ফলস? दोबान फॉल्स। দোবান ফলস। दोबान सीरीज दोबान मीन्स दो जगह का पानी, दो जगह का पानी आके यहाँ पे मिलता है। এটা হচ্ছে দোবান ফলস। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো, যদি তোমরা বর্ষার ঠিক পরপর আসো, মানে আগস্ট সেপ্টেম্বর এই সময় যদি আসো, তাহলে এই ফলসগুলোর কি চেহারা হবে। প্রথমত এই জার্নিতে আমরা 7খানা পাহাড় ক্রস করেছি, আর এছাড়াও আমাদেরকে ক্রস করতে হয়েছে এরকম পাথুরে রিভার বেড, যেখানে পা রেখে চলাটাই খুব মুশকিল। এবং বিশেষত আমাদের মতো মানুষ যারা সমতলের মানুষ, তাদের জন্য এই জার্নিটা যথেষ্ট থ্রিলিং, যথেষ্ট অ্যাডভেঞ্চারাস, এবং সেই এক্সাইটমেন্ট আমরা ফিল করেছি প্রতি পদে পদে। কষ্ট ডেফিনেটলি হয়েছে, বাট এনজয় করেছি তার থেকে অনেক অনেক বেশি। এই মুহূর্তে দাঁড়িয়েছি দোবান ফলসের সামনে। প্রচণ্ড আওয়াজ, তীব্র আওয়াজ। আশা করি আমার কথা তোমরা শুনতে পাচ্ছ না।
রাজীবদার হোমস্টেতে এসেছিলাম আর রাজীবদার সঙ্গে এই পুরো ট্যুরটা করলাম। চলে এসো, কেমন? এরকম একটা পাহাড়ি খরস্রোতা নদী পার করতে হয়েছে বেশ কয়েকবার। আমাদের জুতো ভিজে গেছে, আমাদের গ্রুপের প্রত্যেক মেম্বারই কোথাও না কোথাও পড়ে গেছে, জুতো ভিজেছে, মোজা ভিজেছে। প্রচণ্ড ঠান্ডা, একেবারে বরফ গলা জলে পুষ্ট এই নদী এবং এই ফলসগুলো পা দেওয়ার সাথে সাথে মানে মনে হচ্ছে যেন পাটা ফ্রিজ হয়ে যাচ্ছে। দুর্দান্ত অভিজ্ঞতা। এখনও আমরা আসল জায়গাতে পৌঁছাইনি, যেটা হলো মহাবীর ফলস। এখানকার সব থেকে সুন্দর ফলস এবং আমার দেখা এই অঞ্চলে, এই নর্থ বেঙ্গল অঞ্চলে আমার দেখা অন্যতম সেরা ফলস। চলো একসাথে যাওয়া যাক। इस जगह का नाम ओखली डूंगा बोलता है। ओखली डोंगा। मेनली ये जो पत्थर है हाँ हाँ, ये ओखली का शेप पे बना है। अच्छा। ओखली मीन्स जहाँ पे पहला जमाने में चावल वगैरह कूटता था। अच्छा, ओखली डोंगा। এবার আমরা যাব রঙ্গিত মাজুয়ার সব থেকে দ্রষ্টব্য স্থান, যেটা আমার অসাধারণ লেগেছে, মহাবীর ফলস। আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ফলস এই নর্থ বেঙ্গল সাইডে। তাহলে চলো এবার যাওয়া যাক। আর যে প্রসঙ্গটা বলছিলাম যে সান্দাকফু যাওয়ার পথে আমাদেরকে কি কি প্রিকশনস নিতে হবে, কি কি জিনিস মাথায় রাখতে হবে, চলো সেগুলো আরেকবার একটু বলে দিই। আমরা যদি এনজেপিতে নেমে সেই দিনই সান্দাকফু যেতে চাই তাহলে প্রচণ্ড জার্নি হয়ে যাবে, প্রচণ্ড হেক্টিক একটা ট্যুর হয়ে যাবে, কারণ যথেষ্ট লম্বা একটা রাস্তা। তাই একদিনে যাওয়া কখনোই বুদ্ধিমানের কাজ নয়। অর্থাৎ বুঝতেই পারছো, প্রায় গোটা একটা রাত না ঘুমিয়ে তারপরে এতটা জার্নি করে এসে সেই দিন আবার এতক্ষণ ওয়েট করে গাড়ি পেয়ে ডিরেক্টলি এত হাই অল্টিটিউডে যাওয়া আমার মনে হয় না শরীরের পক্ষে খুব একটা ভালো। এতটা জার্নি, এতটা হেডেক নিয়ে কোনো ট্যুর খুব একটা ভালো হয় না। আরে বাবা, আমরা তো ঘুরতে যাচ্ছি, যুদ্ধ করতে নয়। তাই ঘোরাটা হওয়া উচিত একটু চিল, একটু রিল্যাক্স মাইন্ডে। কারণ এই গোটা ভাইবসটা তো নিজের মধ্যে নিতে হবে নিজের মধ্যে একটু রিফ্রেশমেন্ট, যাতে ইট কাঠ কংক্রিটের জঙ্গলে গিয়ে আবার এই অক্সিজেনটাকে আমরা কাজে লাগাতে পারি। और ये सुखा के फिर यहाँ पे मछली पकड़ता है। यहाँ पे फिशिंग होता है, यहाँ पे मछली है। हो चुका है, ऑलरेडी फिशिंग हो चुका है। ओ। पानी को पूरा सुखा दिया, अच्छा, उसके बाद यहाँ पे फिशिंग। तो यहाँ पे फिश है, मतलब हाँ मिलता है, क्या क्या फिश मिलता है? यहाँ का लोकल। এই রাস্তাটা দেখো শুধু, খাদ জাস্ট পা দিচ্ছি তার নিচেই কিন্তু এই খাদ শুরু হয়ে গেল। এই হলো রাস্তা। তবে এরকম রাস্তায় যাওয়ার একটা আলাদা মজা আছে। কেন? মারাত্মক রাস্তা, তাও শ্যাওলা ধরা পাথর। আস্তে জাস্ট যেটুকু পা দিচ্ছি সেটুকুই রাস্তা। আস্তে মার মার, দেখো লাঠি দিয়ে পিটাতে পিটাতে নিয়ে যাচ্ছে। দাদা একেবারে অফবিট একটা রাস্তা দিয়ে যাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি কোনো রাস্তা নয়, রাস্তা জোর করে বানানো হচ্ছে। কি বলো? বাবা ভীষণ ডেঞ্জারাস। মানে আমার তো রীতিমতো অ্যাকচুয়ালি আমার হাইটে ফোবিয়া আছে। মানে এই সাইডটা আমি দেখতে পাচ্ছি না, এতটা খাদ দেখা উচিত না পুরো। মানে এই সাইডে দেখলে আমি যখন তখন মনে পড়ে যাব। আর রাস্তা বলে কিছু নেই এখানে, শুধু পাথর। আর হচ্ছে কোনো রাস্তা না, কোনো কষ্ট করে মনে একটুখানি বানিয়েছে কোনো রকমে। আর পুরো দুদিকে কাঁটা গাছ, জঙ্গল। অ্যাকচুয়ালি এটা বানানোর রাস্তা নয়, এরা এই জঙ্গলে প্রচন্ড পরিমাণে এরা যে কাঠ নিয়ে যায় না এখান দিয়ে। টু মাছ। আমি যখন তখন আমি শুধু ভাবছি যে ভগবান আমাকে বাঁচাও। আরে কিছু হবে না, কেন এলাম এখানে? এতটাও আরে এতটাও খারাপ রাস্তা নয়। এই রাস্তা দিয়ে এই গ্রামের সমস্ত ছেলেমেয়েরা কিন্তু মাথায় 30-40 কেজি ওয়েট নিয়ে চলাচল করে। সেই রাস্তাটা তৈরি হয়েছে। ये एकदम क्या ये सर, आपको कैसा लग रहा है?
যা পালা। এখানে কিন্তু একটু ভিজে রাস্তা, হ্যাঁ, সাবধানে পালা। এখানকার লোকাল মানুষ দড়ি বেঁধে দিচ্ছে আমরা না বলতেও, তো বুঝতেই পারছো যে রাস্তাটা ঠিক কেমন। অনেকেই ভাবছে যে এটা হয়তো সবাই মিলে যাচ্ছে বন্ধু বান্ধব, আমাদেরকে একটু বেশি দেখাচ্ছে। রাস্তাটা হয়তো এতটাও খারাপ নয়, বাট রাস্তার স্টিফনেসটা একবার দেখো। আর সবচেয়ে বড় কথা, পাহাড়ের ঢালে জল পড়ে পড়ে, বৃষ্টি পড়ে পড়ে পুরো শ্যাওলা ধরে আছে। দড়িটা ধরে নাও, প্রত্যেকে দড়িটা হাতে একটু ধরে নাও, কারণ স্টিফ রাস্তা। এটা একটা সেফটি। দেখো দড়ি না ধরেও যাওয়া যায়। বিরাট ট্রেক আমিও বলছি না, বাট স্টিল ফর দ্য সেফটি, কারণ আমরা প্রত্যেকেই প্রথম করছি। আমরা প্রায় চলে এসেছি মহাবীর ফলসের কাছাকাছি। যদিও আমরা দাঁড়িয়ে আছি মার্চে। যদি কেউ বর্ষাকালের সময়টা এখানে আসে, অথবা বর্ষার পরেও যদি কেউ আসে, অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, এই টাইমটা যদি কেউ আসে, তাহলে পুরো সবুজে সবুজ এই জায়গাটা। তবে এখন সেটা হচ্ছে টলটলে জল, একদম কাঁচের মতো জল আমি নিচে দেখতে পাচ্ছি। আর ওই দূরে হলো মহাবীর ফলস, যেটার জন্য এই এতক্ষণের কষ্ট। প্রায় 2 ঘন্টা ট্রেক করে আমরা নামছি। প্রায় 6-7টা পাহাড় আমরা পেরিয়েছি এই যাত্রাপথে। আমরা চলে এসেছি রঙ্গিত মাজুয়া গ্রামের সব থেকে যে অ্যাট্রাক্টিং পয়েন্ট, অর্থাৎ মহাবীর ফলস। এই গ্রামে আছে একটা ফলস, এই যে মহাবীর ফলস। যদিও এটা এখন নিচে দাঁড়িয়ে আছি, আমরা যাব ওই উপরটায়। নিশ্চয়ই তোমাদেরকে সেখান থেকে ভিউটা দেখাবো। তার আগে বলি, এখানে আসতে গেলে মিনিমাম 6টা পাহাড় ক্রস করতে হবে, বিট অফ রিস্কি। বাট তারপরে আমরা যেখানটা এসে পৌঁছেছি, তোমরাই বিচার করো যে এই আশাটা সার্থক কিনা। মহাবীর ফলস দেখে আমরা ফিরে যাচ্ছি এবার। আর ফিরে যাওয়ার পথে আমাদেরকে বেশ কয়েকবার নদী ক্রস করতে হবে। এই যে দেখো নদীর তীব্র গর্জন। পরের পর্বে আমরা যাব রঙ্গিত মাজুয়া থেকে সান্দাকফুর পথে, অর্থাৎ রঙ্গিত মাজুয়া থেকে মানিভঞ্জন হয়ে আমরা যাব প্রথমে টুমলিং। হাজির হব সেই গল্প নিয়ে খুব তাড়াতাড়ি।